হ্যালো অ্যাসপারেন্ট, ওয়েলকাম টু সাকসেসবাজ একাডেমি। নতুন সিলেবাস ভিত্তিক গ্রুপ সিডি এর আজকের ক্লাসে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ মিক্স জিকে প্রশ্ন উত্তর প্র্যাকটিস করব। অবশ্যই তোমরা ক্লাসটি শেষ পর্যন্ত দেখতে থাকবে। আর যারা চ্যানেলে নতুন তাদের কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুল করবে না। অবশ্যই এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও প্রতিদিনের এরকম গুরুত্বপূর্ণ ক্লাসগুলি পেতে। তো আজকে প্রথমে আলোচনা করব আগের দিনের হোমওয়ার্ক। অনেকেই অ্যান্সার করেছো, আর যারা জানো না সঠিক উত্তরটি জেনে নাও। হোমওয়ার্ক কিন্তু একটি সোজা কোশ্চেন, গুরুত্বপূর্ণ কোশ্চেন দেওয়া হয়েছিল যে শব্দের বেগ সব থেকে বেশি কোন মাধ্যমে। তাহলে সঠিক উত্তরটি কি হবে? সঠিক উত্তর হবে কি ঘ, কঠিন পদার্থে কিন্তু শব্দের বেগ সবচাইতে বেশি হয়। একটি গুরুত্বপূর্ণ তথ্য, তোমরা যারা আমাদের ক্লাসটি ডেলি ফলো করছো, যারা ক্লাসের পিডিএফ পেতে চাও, তারা আমাদের কিন্তু সাকসেসবাজ একাডেমি বলে হোয়াটসঅ্যাপ চ্যানেল, সেখানে ফলো করলে কিন্তু ডেলি ক্লাসের পিডিএফ বা গুরুত্বপূর্ণ নোটিফিকেশনও পেয়ে যাবে। তাই আমার কমেন্ট বক্সে পিন করা আছে, নতুন পিন থেকে ক্লিক করে তোমরা কিন্তু আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলটিকে ফলো করতে পারো। তো চলে যায় আজকে প্রথম কোশ্চেন, কিন্তু তোমাদের স্ক্রিনে চলে এসে বা তোমাদের সামনে চলে এসে, তোমরা যারা জানো পার্টিসিপেট করো। প্রতিদিনই তোমাদের রিকোয়েস্ট করছি পার্টিসিপেট করার জন্য। সৌরশক্তি উৎপন্ন হয় কোন প্রক্রিয়ায়? নিউক্লিয় বিভাজন প্রক্রিয়ায়, নিউক্লিয় সংযোজন প্রক্রিয়ায়, রাসায়নিক দহন প্রক্রিয়ায়, না তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায়? তাহলে সঠিক উত্তরটি প্রথমে জেনে নিই। সঠিক উত্তরটি হবে কি খ, নিউক্লিয় সংযোজন। এই নিউক্লিয় সংযোজন প্রক্রিয়ায় কিন্তু অনেক কাজ হয়, যেটা তোমাদের একটু জানাবো। যে যেমন হচ্ছে পারমাণবিক বোমা কিন্তু নিউক্লিয় সংযোজন প্রক্রিয়ায় তৈরি করা হয়। তাহলে এই নিউক্লিয় সংযোজনটা কি? নিউক্লিয় সংযোজন হচ্ছে দুই বা ততোধিক হালকা মৌলের পরমাণু, যেমন হাইড্রোজেন। হাইড্রোজেন একটি হালকা মৌলের পরমাণু। তাদের কি উচ্চ তাপমাত্রা ও চাপে পরস্পর যুক্ত হয়। যুক্ত হয়ে কি হয়? একটি অপেক্ষাকৃত ভারী নিউক্লিয়াস তৈরি করে এবং প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন করে। তাকে নিউক্লিয় সংযোজন বলা হয়। এই সংযোজনে কিন্তু সৌরশক্তি উৎপন্ন হয়। নিচের কোন জেলাটি ছৌ নৃত্যের জন্য বিশ্ববিখ্যাত? কোন জেলাটি? আমাদের কাছে কিন্তু সবারই পরিচিত ছৌ নৃত্য, আমরা ছোটবেলা থেকে পড়ে এসেছি। তাহলে যারা জানো, আমি তোমাদের রিকোয়েস্ট করছি কমেন্ট বক্সে পার্টিসিপেট করো, তবেই না তোমাদের পরীক্ষার আগে পার্টিসিপেট করলেই তোমাদের কিন্তু মনে থাকবে বেশি। বারবার রিভিশনও দরকার হবে না তোমরা যদি পার্টিসিপেট করো, অথবা মনে মনেও পার্টিসিপেট করতে পারো। নিচের কোন জেলাটি ছৌ নৃত্যের জন্য বিশ্ববিখ্যাত? তাহলে সঠিক উত্তরটি জেনে নিই। সঠিক উত্তর হবে কি খ, পুরুলিয়া। পুরুলিয়া জেলা ছৌ নৃত্যের জন্য বিখ্যাত। এখানে আমি বেশ কিছু তথ্য তোমাদের অ্যাড করেছি যেগুলো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ছৌ নৃত্য পুরুলিয়া বলেই দিলাম। গাম্ভীরা, গাম্ভীরা উৎসব কোথায়? মালদহ জেলার। আর হচ্ছে টুসু ও ভাদু কোন জেলায়? পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম। তো বাঁকুড়াতে বলা হয় টুসু, টুসু গান। তাহলে বাঁকুড়া থেকে অনেকেই ক্লাস করছে, তাহলে বাঁকুড়ায় কিন্তু টুসু ও ভাদুর জন্য বিখ্যাত। আর রাইবেশে কোথায়? বীরভূম ও বর্ধমান। আর লাঠি খেলা কোথায়? মুর্শিদাবাদ ও উত্তরবঙ্গ। এগুলো থেকেও কিন্তু কোশ্চেন হতে পারে। তাই অ্যাডিশনাল ইনফরমেশন গুলো কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। খুব ভালোভাবে ফলো করবে, এবং এমন অত গুরুত্বপূর্ণ ক্লাস আমি তোমাদের প্রোভাইড করছি, অবশ্যই ক্লাসটিকে একটি লাইক করে নাও। আরেকটি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের, যেখান থেকে বারংবার কিন্তু কোশ্চেন দেখা যায় পরীক্ষায়। ভারতীয় শাস্ত্রীয় নৃত্য অর্থাৎ ক্লাসিক্যাল ডান্স অফ ইন্ডিয়া কটি? ভারতে মোট মূলত 8টি শাস্ত্রীয় নৃত্য রয়েছে। এগুলো মনে রাখা কিন্তু খুবই জরুরি, খুবই জরুরি, কারণ এখান থেকে কোশ্চেন কিন্তু এক্সামে আসতেই থাকে। ভারতনাট্যম কোন রাজ্যের জন্য? তামিলনাড়ুতে বিখ্যাত। কথাকলি কোন রাজ্যে? কেরালায়। মোহিনী আট্টম কোন রাজ্যে? কেরালায়। কুচিপুড়ি কোন রাজ্যে? অন্ধ্রপ্রদেশ। ওড়িশি কোন রাজ্যে? ওড়িশা। এটা তো খুব সোজা, নাম থেকেই মনে রাখতে পারছো। কথক কোথায়? উত্তরপ্রদেশ, প্রধানত উত্তরপ্রদেশ, উত্তর ভারতে দেখা যায়। মণিপুরি কোথায়? মণিপুরে। সত্রিয়া কোথায়? অসম। তাহলে এই এই যে ক্লাসিক্যাল ড্যান্স তোমাদের দিলাম, এখান থেকে কিন্তু পরীক্ষায় আসে। তোমরা রিভিশন করে নাও, আমার সঙ্গে বলতে তো থাকছোই, আর কমেন্ট বক্সে পার্টিসিপেটও করছো। কম্পিউটারের মস্তিষ্ক, ব্রেন অফ কম্পিউটার কাকে বলা হয়? র্যাম, হার্ড ডিস্ক, সিপিইউ, মনিটর। দেখি চটপট বলে ফেলো তো, কমেন্ট বক্সে বলো তোমরা এর সঠিক উত্তরটি কি। খুবই সোজা একটি কোশ্চেন, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। তাহলে সঠিক উত্তরটি জেনে নি। গ, সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো আসে, তোমাদের ফুল ফর্ম গুলো কিন্তু এখান থেকে আসে। র্যামের ফুল ফর্ম কি? র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। রমের ফুল ফর্ম কি? রিড অনলি মেমোরি। ডাব্লিউ ফুল ফর্ম কি? ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। এইচটিটিপি হাইপার টেক্সট
ট্রান্সফার প্রোটোকল, পিডিএফ এর ফুল ফর্ম হচ্ছে পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট, ইউএসবি এর ফুল ফর্ম হচ্ছে ইউনিভার্সাল সিরিয়াল বাস। এই ফুল ফর্ম গুলো কিন্তু পরীক্ষায় মাঝে মধ্যেই দেখা যায়, তাই তোমাদের তুলে ধরেছি। খুবই গুরুত্বপূর্ণ কিন্তু তোমাদের আপকামিং ডাব্লিউবি, এসএসসি, গ্রুপ সি, গ্রুপ ডি এক্সামে। পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্নটি দেখে নিই, তোমাদের ডিসপ্লেতে চলে এসেছে, তোমরা পার্টিসিপেট করছো। কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় ভারতে সবুজ বিপ্লব সূচিত হয়েছিল? গ্রিন রেভলিউশন কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছিল? একটু মনে করার চেষ্টা করো। প্রথম পরিকল্পনায়, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায়, তৃতীয় না চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা? যারা জানো তারা তো অবশ্যই পার্টিসিপেট করছো, আশা করো পার্টিসিপেট করা তোমাদের জন্যই ভালো, সেই জন্যই তোমাদের কাছে রিকোয়েস্ট করা, পার্টিসিপেট করো, পরীক্ষায় মনে থাকবে বেশি, পরীক্ষায় খাতায় গিয়ে গোলাবে না। তাহলে তো এর উত্তর কি হবে? গ, তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কিন্তু সবুজ বিপ্লব দেখা দিয়েছিল। তারপর ভারতের গরিবি হটাও স্লোগানটি কোন পরিকল্পনার সময় দেওয়া হয়েছিল? গরিবি হটাও কোন পরিকল্পনার সময় দেওয়া হয়েছিল? চতুর্থ না পঞ্চম না ষষ্ঠ না সপ্তম, কোন পরিকল্পনায়? বলে ফেলো সবাই কমেন্ট বক্সে। তাহলে এর সঠিক উত্তরটি কি হবে? খ, পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কিন্তু গরিবি হটাও স্লোগানটি দেওয়া হয়েছিল। পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন, পেনিসিলিন আবিষ্কারের জন্য আলেকজান্ডার ফ্লেমিং কোন সালে নোবেল পুরস্কার পান? খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু মাঝে মধ্যে পরীক্ষায় দেখা যায় এই প্রশ্নটি, যে পেনিসিলিন কে আবিষ্কার করেছিলেন বা পেনিসিলিন আবিষ্কারের জন্য আলেকজান্ডার ফ্লেমিং কোন সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন? তাহলে সঠিক উত্তরটি আমরা এখানে দেখে নিই। সঠিক উত্তর 1945 সালে কিন্তু তিনি নোবেল পুরস্কার পায়। কিন্তু পেনিসিলিন কত সালে আবিষ্কার হয় সেটাও কিন্তু তোমাদের দিতে পারে, সেটা দিলে কিন্তু তোমরা উত্তর করে আসবে কত? 1928। 1928 সালে কিন্তু পেনিসিলিন আবিষ্কার করে, আর তার জন্য 1945 সালে তিনি নোবেল পুরস্কার পায়। এখান থেকে গুরুত্বপূর্ণ তথ্য কি জানবো, যে পেনিসিলিনের আবিষ্কারক তো তোমাদের বলেই দিলাম, স্যার আলেকজান্ডার ফ্লেমিং, স্কটল্যান্ডের বিজ্ঞানী। আবিষ্কারের সাল 1928 সাল। উৎস, এখান থেকে প্রশ্ন দিতে পারে যে উৎস কি পেনিসিলিন? পেনিসিলিয়াম নোটেটাম বলে এক ধরনের ছত্রাক, সেখান থেকে কিন্তু পেনিসিলিয়াম আবিষ্কার করেছিলেন। বিশেষত্ব কি? এটি পৃথিবীর প্রথম অ্যান্টিবায়োটিক, এই জন্যই গুরুত্বপূর্ণ যে এটি পৃথিবীর অ্যান্টিবায়োটিকটি কি, তাহলে সেখান থেকে তোমরা অ্যান্সার করে আসতে পারবে পেনিসিলিন। পরবর্তী এনইপি থেকে কিন্তু তোমরা খুবই মানে কি বলবো, তোমাদের নিউজে থাকছে এনইপিতে প্রশ্ন আসাটা জরুরি বা আসবেও, আমি মনে করি এখান থেকে প্রশ্ন কিন্তু তোমাদের তুলে দেবে, তাই এনইপিটা ভালো করে দেখে যাবে। আমি তোমাদের ডিটেলসে এখানে আলোচনা করে দিচ্ছি, অতএব খুব মনোযোগ সহকারে দেখবে এবং পার্টিসিপেট করবে। তাহলে এনইপি 2020 এর খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন? সঠিক উত্তরটি কি হবে? সঠিক উত্তরটি হবে কি? খ, ডক্টর কে কস্তুরী রঙ্গন। ইনি কিন্তু এনইপি 2020 যে এনইপি খসড়া কমিটি তৈরি হয়েছিল তার চেয়ারম্যান ছিলেন। এখান থেকে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, নতুন শিক্ষানীতি অনুযায়ী কত বছর বয়স থেকে শিশুদের শিক্ষাদান শুরু হবে? তো কত বছর বয়স থেকে? আগে কত ছিল বলে ফেলো তো সেটা আগে। আগে কত ছিল? আর যারা জানো না তারা জেনে নাও, সঠিক উত্তরটি কি হবে? 3 বছর বয়স থেকে কিন্তু এটা শিশুদের শিক্ষাদান শুরু হবে বলে এই নতুন শিক্ষানীতিতে এনইপি 2020-তে কিন্তু বলা হচ্ছে। আর এটা আগে ছিল কত? 6 বছর। আমাদের সময়টা কিন্তু 6 বছরে কিন্তু আমরা ভর্তি হয়েছিলাম স্কুলে। এবার নতুন শিক্ষানীতি এনইপি 2020 অনুযায়ী 10+2 যে পরিকাঠামো, মানে মাধ্যমিক তারপর উচ্চ মাধ্যমিক, এই পরিকাঠামো পরিবর্তন করা হচ্ছে। এই পরিকাঠামো পরিবর্তন করে কি করা হচ্ছে? 5+3+3+4, অর্থাৎ 5 পর্যন্ত বলা হচ্ছে ফাউন্ডেশন, তারপরে 3 বছরকে বলা হচ্ছে প্রিপারেটরি, তারপরে 3 বছরকে বলা হচ্ছে মিডিল, অ্যান্ড পরের 4 বছরকে বলা হচ্ছে সেকেন্ডারি। এই কাঠামোটি কিন্তু চালু করা হচ্ছে এনইপিতে। এই মন্ত্রকের নাম পরিবর্তন করা হয়েছে, এটাও গুরুত্বপূর্ণ যে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক এর নাম পরিবর্তন করে রাখা হয়েছে কি? শিক্ষা মন্ত্রক, মিনিস্ট্রি অফ এডুকেশন। আর লক্ষ্য কি? এই যে এনইপি চালু করলো, এটার লক্ষ্য কি? এর লক্ষ্য হচ্ছে 2030 সালের মধ্যে প্রাক প্রাথমিক থেকে মাধ্যমিক স্তর পর্যন্ত 100% এনরোলমেন্ট নিশ্চিত করা। এটার লক্ষ্য রেখেই কিন্তু তোমাদের নতুন শিক্ষানীতি চালু করা হচ্ছে। এটাও মনে রাখবে যে নতুন শিক্ষানীতির লক্ষ্য হচ্ছে 2030 সালের মধ্যে প্রাথমিক থেকে মাধ্যমিক স্তর পর্যন্ত 100% এনরোলমেন্ট। পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন ভারতীয় সংবিধান থেকে, এখান থেকে কিন্তু প্রতিনিয়তই কোশ্চেন আসে। সংবিধানের কত নম্বর ধারায় বলা হয়েছে যে ভারতের একজন রাষ্ট্রপতি থাকবেন? কত নম্বর ধারায়? পার্টিসিপেট করো, যারা জানো পার্টিসিপেট করো। 52 নম্বর ধারা, 53 নম্বর ধারা, 54 নম্বর ধারা না 60 নম্বর ধারা? তাহলে সঠিক উত্তরটি এখানে জেনে নিই। সঠিক উত্তরটি ক, 52 নম্বর ধারায় কিন্তু বলা হয়েছে ভারতের একজন রাষ্ট্রপতি থাকবেন। তাহলে ওটা তো প্রথমেই বললাম যে ভারতের একজন রাষ্ট্রপতি থাকবেন, সেটি হচ্ছে 52 নম্বর ধারায়।
ইনি রাষ্ট্রপতি আমাদের যিনি হন তিনি কিন্তু ভারতের প্রথম নাগরিক। এখান থেকে যদি প্রশ্ন তোমাদের আসে যে ভারতের প্রথম নাগরিক কে, তখন তোমরা অ্যান্সার করবে রাষ্ট্রপতি কিন্তু ভারতের প্রথম নাগরিক। এই রিলেটেড কিছু আর্টিকেল তোমাদের আলোচনা করি। ৫৩ নম্বর ধারায় কি আছে? কেন্দ্রীয় শাসন বিভাগের সমস্ত ক্ষমতা রাষ্ট্রপতির হাতে ন্যস্ত থাকে। তাই তো? ৫৩ নম্বর ধারায় তাহলে কি শাসন বিভাগের ক্ষমতা কিন্তু রাষ্ট্রপতির কাছে থাকে, এটাই বলা হয়েছে। ৫৪ নম্বর ধারায় কি বলা হয়েছে? রাষ্ট্রপতির নির্বাচন। তিনি কিভাবে নির্বাচিত হবেন সেটা কিন্তু ৫৪ নম্বর ধারায় বলা হয়েছে। এটি একটি নির্বাচক সংস্থা বা ইলেকটোরাল কলেজের মাধ্যমে নির্বাচিত হন। ৫৫ নম্বর ধারায় কি বলা হয়েছে? ৫৫ নম্বর ধারায় বলা হয়েছে রাষ্ট্রপতির নির্বাচনের পদ্ধতি এক হস্তান্তরযোগ্য ভোটের মাধ্যমে অনুপাতিক প্রতিনিধিত্বের নীতি। অর্থাৎ কি করা হয় এখানে? এখানে কি হয়? আমাদের বিভিন্ন রাজ্যসভার সদস্যরা ভোট দান করে এবং তাদের যে নির্দিষ্ট সংখ্যায় তাদের যে নির্বাচনী এলাকা সেই সংখ্যার অনুপাত অনুযায়ী তাদের কিন্তু ভোটের রেশিও করা হয়। সেখান থেকে কিন্তু রাষ্ট্রপতির নির্বাচন করা হয় যে কোন এলাকার আর কি কোন আচ্ছা সরি এখানে তোমাদের আমি আর একটু ডিটেলসে পরের দিনে ক্লাসে জানিয়ে দেবো। ৫৬ নম্বর ধারায় কি বলা হয়েছে? রাষ্ট্রপতি পদের মেয়াদ কত বছর? কত বছর রাষ্ট্রপতির পদের মেয়াদ? ৫ বছর। ৫৮ নম্বর ধারা কি বলা হয়েছে? রাষ্ট্রপতি হওয়ার যোগ্যতা ন্যূনতম ৩৫ বছর কিন্তু রাষ্ট্রপতি হওয়ার যোগ্যতা লাগে। আর কি যোগ্যতা লাগে? ভারতের নাগরিক হতে হবে, সেটা তো যোগ্যতা থাকতেই হবে এই যোগ্যতাটা, এবং লোকসভার সদস্য হওয়ার যোগ্যতা থাকতে হবে। ৬০ নম্বর ধারায় কি বলা হয়েছে? রাষ্ট্রপতির শপথ গ্রহণ। তাহলে রাষ্ট্রপতি শপথ গ্রহণ করেন আর কি কে করান রাষ্ট্রপতিকে শপথ গ্রহণ? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তাকে কিন্তু শপথ বাক্য পাঠ করান। পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটাও তোমাদের পলিটি থেকেই বলতে পারো। সংবিধানের কত নম্বর ধারায় বার্ষিক আর্থিক বিবরণী অর্থাৎ অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট বা বাজেটের কথা বলা হয়েছে? তাহলে কত নম্বর ধারায় বলা হয়েছে? সঠিক উত্তরটি জেনে নিই। সঠিক উত্তরটি হবে কি? খ ১১২ নম্বর ধারায় কিন্তু ফিনান্সিয়াল স্টেটমেন্ট বা বাজেটের কথা বলা হয়েছে। গঙ্গা ব্রহ্মপুত্র নদীর মিলিত বদ্বীপের নাম কি? এটিও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং আমাদের রাজ্য রিলেটেড, তাই তোমাদের পরীক্ষায় কিন্তু আসতেই পারে। গঙ্গা ব্রহ্মপুত্রের মিলিত বদ্বীপের নাম কি? সঠিক উত্তরটি দেখে নিই। সঠিক উত্তরটি হবে কি? ক সুন্দরবন বদ্বীপ। আমাদের ধুরন্ধর ব্যাচ আপকামিং যে সমস্ত কম্পিটিটিভ এক্সাম আছে, তোমাদের ডাব্লিউবি, এসএসসি, গ্রুপ সি, গ্রুপ ডি, এটার সিলেবাস তো শেষের দিকে। তারপরে আসে কেপি, কনস্টেবলের মেন্স। এই সমস্ত পরীক্ষার জন্য যদি তোমরা প্রিপারেশন নিতে চাও সম্পূর্ণ জিরো থেকে হিরো, অর্থাৎ তোমাদের প্রত্যেকটা টপিক নতুন সিলেবাস অনুযায়ী একদম গাইড করা হবে। কোনো ডাউট থাকলে ডাউট ক্লাসও নেওয়া হবে। যারা অ্যাডমিশন নিতে চাও তারা নিচের দেওয়া কন্ট্যাক্ট নাম্বারগুলোকে হোয়াটসঅ্যাপ করতে পারো অথবা জেনে নিতে পারো, তোমাদের ডিটেলস প্রোভাইড করা হবে। তো পরবর্তী প্রশ্নে চলে যাই। গুরুত্বপূর্ণ প্রশ্নটি কি দেখে নিই। তোমাদের ডিসপ্লেতে চলে আসছে, তোমরা পার্টিসিপেট করো। ভাকরা নাঙ্গাল বহুমুখী নদী পরিকল্পনা কোন নদীর উপর গড়ে তোলা হয়েছে? তাহলে সঠিক উত্তরটি কি হবে? গ শতদ্রু। শতদ্রু নদীর উপর কিন্তু ভাকরা নাঙ্গাল পরিকল্পনাটা তৈরি করা হয়েছে। এখানে যে লাল কালারে তোমাদের, আমি কিন্তু এখানে মার্ক করতে পারছি না, তাই তোমাদের জম্মু কাশ্মীর উপরের দিকে আর কি, জম্মু কাশ্মীর হিমাচল প্রদেশের নিচেই দেখো একটা লাল ডট দেওয়া আছে, ওখানে কিন্তু ভাকরা নাঙ্গাল পরিকল্পনা গড়ে তোলা হয়েছে। এটা কোন নদীর উপর? শতদ্রু নদীর উপর। মস্তিষ্কের কোন অংশ দেহের ভারসাম্য রক্ষা করে? গুরু মস্তিষ্ক, লঘু মস্তিষ্ক, থ্যালামাস না পন্স? কোন 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 অংশটি ভারসাম্য রক্ষা করে? তাহলে সঠিক উত্তরটি যারা জানো কমেন্ট বক্সে পার্টিসিপেট করো, আর যারা জানো না তারা জেনে নাও। সঠিক উত্তরটি হলো খ লঘু মস্তিষ্ক কিন্তু দেহের ভারসাম্য রক্ষা করে। এই যে তোমাদের এখানে আমি মার্ক করতে পারছি না, এই সেরেব্রাম বলে যেখানে পয়েন্ট করা আছে সেখানে কিন্তু আমাদের লঘু মস্তিষ্ক ওখানেই, আর ওখান থেকে কিন্তু দেহের ভারসাম্য রক্ষা হয়। পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন, ইলেকট্রন কে আবিষ্কার করেন? এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের বারংবার পরীক্ষায় দেখা যায়। তাহলে যারা যারা পার্টিসিপেট করো, আমি রিকোয়েস্ট করছি পার্টিসিপেট করার জন্য, কারণ তোমাদের ভালোর জন্য। পরীক্ষার দেরি নেই, পরীক্ষার কিন্তু আর মাত্র 15 থেকে 20 দিনের মতো বাকি আছে। তোমরা পার্টিসিপেট করো, তবেই না তোমাদের পরীক্ষায় গিয়ে লিখে আসতে পারবে ভালোভাবে। তাহলে ইলেকট্রন কে আবিষ্কার করে? সঠিক উত্তরটি কি হবে? গ জে থমসন। তাহলে ইলেকট্রন আবিষ্কার করে, তাহলে তো বললামই স্যার জে থমসন ইলেকট্রন আবিষ্কার করে। 1897 সালে প্রোটন কে আবিষ্কার করেন? আর্নেস্ট রাদারফোর্ড, বা রাদারফোর্ড সংক্ষেপে মনে রাখতে পারো, রাদারফোর্ড সেটা মনে রাখলেও চলবে। রাদারফোর্ড প্রোটন আবিষ্কার করেন। নিউট্রন কে আবিষ্কার করেন? নিউট্রন আবিষ্কার করেন জেমস চ্যাডউইক।
1932 সালে। তাহলে এই তিনটে জিনিস তোমরা মনে রাখছো। ইলেকট্রন আবিষ্কার করেন স্যার জে থমসন, প্রোটন আবিষ্কার করেন আর্নেস্ট রাদারফোর্ড আর নিউট্রন আবিষ্কার করেন জেমস চ্যাডউইক। খুবই গুরুত্বপূর্ণ। এত গুরুত্বপূর্ণ ক্লাস তোমাদের পরীক্ষার আগে প্রোভাইড করছি। অবশ্যই যারা এখনো লাইক করোনি তারা একবার ক্লাসটিকে লাইক করে দাও, আর যারা সাবস্ক্রাইব করোনি তারা তো সাবস্ক্রাইব করো। অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে নাও প্রতিদিনের কিন্তু এরকম গুরুত্বপূর্ণ ক্লাসগুলো পেতে। 1857 সালে বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? তাহলে কে ছিলেন? লর্ড ডালহৌসি, লর্ড ক্যানিং, লর্ড কার্জন না লর্ড বেন্টিং? কে ছিলেন বলে ফেলো দেখি কমেন্টে। 1857 সালে বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন কে? সঠিক উত্তরটি হবে কি? খ, লর্ড ক্যানিং। এই যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসনের বিরুদ্ধে সর্ববৃহৎ সশস্ত্র আন্দোলন কিন্তু ছিল এই 1857 সালের বিদ্রোহ। এই 1857 সালের বিদ্রোহকে প্রথম স্বাধীনতা যুদ্ধ বলা হয়। প্রত্যক্ষ কারণ কি ছিল এটা অনেকেই জানে, যে এই এনফিল্ড রাইফেলের ব্যবহার, কার্তুজে গরু ও শূকরের চর্বি ব্যবহার করা। এই গুজব রটে যায় যে ব্রিটিশ সেনাবাহিনীতে যারা যোগদান করেছিলেন তাদের মধ্যে এই গুজব রটে যাওয়ার কারণে কিন্তু এই বিদ্রোহের প্রথম সূত্রপাত ঘটে। কোম্পানির অবসান। এই বিদ্রোহের ফলে প্রথমে কি হয়? কোম্পানির অবসান ঘটে। 1858 সালে ব্রিটিশ পার্লামেন্টে ভারত শাসন আইন পাস হয়। এর ফলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সমাপ্তি ঘটে যায় এবং ভারতের শাসনভার কি হয়? ব্রিটিশ রাজার কাছে চলে যায়, বা তখন ছিলেন কে? রানী ভিক্টোরিয়ার হাতে কিন্তু ভারতের শাসনভার চলে যায়। এই সময় আরেকটা জিনিস হয়, সেটা সবচাইতে গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য। গভর্নর জেনারেলের পদ এর নাম বদলে ভাইসরয় রাখা হয়। আর প্রথম ভাইসরয় কে ছিলেন ভারতের? যিনি 1857 সালে গভর্নর জেনারেল ছিলেন, ইনি কিন্তু ভারতের প্রথম ভাইসরয় ছিলেন। লর্ড ক্যানিং। লর্ড ক্যানিং কিন্তু ভারতের প্রথম ভাইসরয় ছিলেন। এই প্রশ্নটিও তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, মনে রাখছো। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, দাদাভাই নৌরোজি, অ্যালান অক্টোভিয়ান হিউম, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়? অপশনগুলো খুবই কাছাকাছি। তোমরা গেস কি করবে? তোমরা পরীক্ষার প্রাক মুহূর্তে তোমরা তো বলা উচিত, তোমরা যারা জানো পার্টিসিপেট করে ফেলো, যারা জানোনি সঠিক উত্তরটি জেনে নাও। ক, উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। 1858 সালে বোম্বাই অধিবেশনে কিন্তু তিনি এই জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতিত্ব করেছিলেন। ভারতের জাতীয় কংগ্রেসের সবথেকে কম বয়সে সর্বকনিষ্ঠ সভাপতি কে ছিলেন? এটাও খুব গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। আবুল কালাম আজাদ ছিলেন ভারতের সর্বকনিষ্ঠ জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন। আর প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? অ্যানি বেসান্ত। এটাও গুরুত্বপূর্ণ। 1917 সালে কলকাতা অধিবেশনে কিন্তু অ্যানি বেসান্ত প্রথম ভারতীয় জাতীয় কংগ্রেসের মহিলা সভাপতি হিসাবে সভাপতিত্ব করেছিলেন। পরবর্তী প্রশ্ন জিওগ্রাফি থেকে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সবারই জানা উচিত এটা। এটা খুব সোজা কোশ্চেন, ছোটবেলা থেকে অনেকবার পড়ে এসেছি। যারা জানো পার্টিসিপেট করো। ভারতের প্রমাণ দ্রাঘিমা রেখা অর্থাৎ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম কোন শহরের উপর দিয়ে গেছে? তাহলে সঠিক উত্তরটি জেনে নিই। সঠিক উত্তরটি হবে কি? খ, এলাহাবাদ। বর্তমানে প্রয়াগরাজ, যেটা 82°30' পূর্ব যেটাকে বলা হয়। এই প্রমাণ দ্রাঘিমা রেখা দিয়ে কি হয়? প্রমাণ দ্রাঘিমা রেখা কিন্তু ভারতের সময় নির্ধারণ করা হয়। পশ্চিমবঙ্গের কোন জেলাকে রাঢ় অঞ্চল বলা হয়? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষার জন্য, তোমাদের জানা উচিত কোন জেলাকে রাঢ় অঞ্চল বলা হয়। তাহলে সঠিক উত্তরটি কি তোমরা বলে ফেলো কমেন্টে, বা মনে মনে পার্টিসিপেট করো, সেটাও ভালো। আমি চাইবো কমেন্টে বলো যাতে সবাই জানতে পারে তুমি কতটা অ্যাক্টিভ। তাহলে পশ্চিমবঙ্গের কোন জেলাকে রাঢ় অঞ্চল বলা হয়? সঠিক উত্তরটি কি হবে? গ, বীরভূম জেলায়। এছাড়াও বাঁকুড়া, বর্ধমানের এক অংশ কিন্তু এই রাঢ় অঞ্চলের অন্তর্ভুক্ত হয়। এই যে এখানে তোমাদের এই গেরুয়া কালার যেটা আছে, তোমাদের বলতে পারবো এখানটা কিন্তু রাঢ় অঞ্চল বলা হয়। আমি মার্ক করতে পারছি না, তোমাদের একটু দেখে নেবে ম্যাপটা। তোমাদের পিডিএফ শেয়ার করে দিচ্ছি আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, সেখান থেকে পিডিএফটা নিয়ে তোমরা এই রাঢ় অঞ্চল কোনটি, হিমালয় পার্বত্য অঞ্চল উপরের দিকে সেটিও দেখে নেবে, তরাই ও ডুয়ার্স অঞ্চল কোনগুলো, এই জেলাগুলো কিন্তু তোমরা দেখে নেবে কোন জেলায় কোন অঞ্চল। সেটা কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে কিন্তু একটা কোশ্চেন সেট হচ্ছে পরীক্ষায়, আমি বলে দিলাম এখান থেকে। তাহলে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। পিডিএফ থেকে কিন্তু আরেকবার পড়ে নেবে তোমরা অবশ্যই। এটা তোমাদের একটা হোমওয়ার্ক দিচ্ছি, যে কোন নদীকে পশ্চিমবঙ্গের দুঃখ বলা হয়? খুবই সোজা একটি প্রশ্ন। তোমরা অবশ্যই চাইবো যে তোমরা কমেন্ট বক্সে এর অ্যান্সার জানাও। আজকের ক্লাসটি আমরা এই পর্যন্তই, এখানেই ক্লাসটি শেষ করছি। কেমন লাগলো তা কমেন্টে তো জানাবেই। আর তোমাদের হোমওয়ার্কের কোশ্চেনের অ্যান্সার অবশ্যই কিন্তু
কমেন্ট বক্সে জানাবে, লাইক করবে ক্লাসটি এবং সাবস্ক্রাইব কিন্তু এক্ষুনি করো, যারা করোনি এক্ষুনি সাবস্ক্রাইব করো। এমন ডেলি আপডেট, তোমাদের ডেলি গুরুত্বপূর্ণ কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেনগুলোর সিরিজ আমরা প্রোভাইড করছি। এটা আমাদের ক্লাস নাম্বার 11। অতএব তোমাদের আগের ক্লাসগুলো যারা দেখতে চাও প্লে লিস্টে গিয়ে সেটাও দেখে নিতে পারো। ক্লাসটি কেমন লাগলো সেটাও জানাও। আর দেখা হচ্ছে পরবর্তী সেশনে, গুরুত্বপূর্ণ পরবর্তী সেশনে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে আর জমিয়ে প্রিপারেশন করবে। ধন্যবাদ।